বিএনপিকে জড়িয়ে ষড়যন্ত্র অপপ্রচারের অভিযোগ, জবরদস্তিমূলক কোনো দাবি মেনে না নেয়ার হুঁশিয়ারি নেতাদের। নৈরাজ্য হলে সাংবিধানিক শূন্যতা তৈরির শঙ্কা। চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। কোন দল কোন দাবি করতেই পারে, সেটা জাতির উপরে জবরদস্তি আরোপ করা সঠিক নয়। পিয়ার ছাড়া নির্বাচন হতে না দেওয়ার বক্তব্যে স্বৈরাচারের পদধ্বনি পাচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। কোন দল দলীয় এজেন্ডাকে তারা দেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দলগুলোর মতভিন্নতায় ঝুলে আছে জুলাই সনদের বাস্তবায়ন। বিশেষ আদেশের প্রস্তাবে জামাতের সায় থাকলেও পাল্টা অবস্থানে বিএনপি। গণভোটের সময় নিয়েও অনৈক্য। ভোটের সময় ঘনিয়ে আসায় জমজমাট রাষ্ট্র নির্বাচনের প্রচার। 24 দফা ইশতেহার শিবিরের পোষ্য কোটা বাতিলের দাবিতে বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীদের অনশন। পূর্বশত্রুতায় চুয়াডাঙ্গায় 2 ভাইকে কুপিয়ে হত্যা। ফরিদপুরে প্রবাসীর ঘর থেকে স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার। কুমিল্লা গভীর রাতে বিকট শব্দে এসি বিস্ফোরণ। রাজধানীর যাত্রাবাড়িতে একই পরিবারের 4 জন দগ্ধ। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এবং এশিয়া কাপে শুরু হচ্ছে বাংলাদেশের সুপার 4 মিশন। প্রতিপক্ষ গ্রুপ পর্ব পেরুতে হাত বাড়ানো শ্রীলঙ্কা। সেরাটা দিতে প্রস্তুত টাইগাররা, আত্মবিশ্বাসী লঙ্কানরাও। বিএনপিকে জড়িয়ে অনেক ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এটি উড়ে এসে জুড়ে বসা দল নয়, বরং লড়াই সংগ্রামের মধ্য দিয়েই এত দূর এসেছে। কিশোরগঞ্জ জেলা বিএনপি সম্মেলনে তিনি বলেন, আগে যারা গুম খুন করে বিএনপি নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারাই পালিয়ে গেছে দেশ থেকে। দীর্ঘ 9 বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। শনিবার সকাল থেকেই শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজন স্থলে আসে ইউনিয়নের নেতাকর্মীরা। সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপি শক্তিশালী হওয়ার পাশাপাশি আসন্ন নির্বাচনে জয়ের প্রত্যাশা কাউন্সিলরদের। দীর্ঘ 17 বছরের সংগ্রাম আন্দোলনে বিএনপি জনগণের যে আস্থা কুড়িয়েছে, আশা করি বিএনপি কিশোরগঞ্জের 6টি আসন পুরো সবগুলি আসন জয়লাভ করবে। আমাদের মূল টার্গেট হলো এই 6টি নির্বাচন এলাকা দানিশ শেষের প্রার্থীকে বিজয়ী করা। স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দুপুরে জাতীয় সঙ্গীত ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে উদ্বোধনী বক্তব্যে বিএনপি উড়ে এসে জুড়ে বসা কোনো দল নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে ঘিরে চলছে নানা অপপ্রচার ও মিথ্যাচার। এ সময় বিএনপিকে নিয়ে 71-এ ভিন্ন অবস্থানে থাকা দল, এমনকি নতুন রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেন মির্জা ফখরুল। অনেকেই বলে, ব্যক্তি বলে, রাজনৈতিক দলগুলো বলে, যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে, যারা 1971 সালে ভিন্ন জায়গায় ছিল, ভিন্ন অবস্থানে ছিল, তারাও বলে। তাদের জানা উচিত বিএনপি হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো। বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। পেরেছে? যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, খুন করেছে, হত্যা করেছে, তারাই শেষ হয়ে গেছে। সম্মেলনে স্থানীয় নেতার নামে স্লোগান দেয়া হলে সেই নেতাকে মাইনাসের সতর্কতা দেন বিএনপি মহাসচিব। মনির হোসাইন, সময় সংবাদ। এই মুহূর্তে সম্মেলন স্থলে আছেন রিপোর্টার মুরসালিন হক জুনায়েদ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের যে উদ্বোধনী পর্ব সেটি শুরু হয়েছিল দুপুর 12:30টার দিকে এবং তারপর থেকে এখন পর্যন্ত যে উদ্বোধনী পর্বটি সেটি চলমান রয়েছে। উদ্বোধনী পর্বের যে বিষয়টি শুরুতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিশোরগঞ্জ জেলার যে 21টি ইউনিট রয়েছে সেই 21টি ইউনিটের নেতাকর্মীদের নিয়ে কিন্তু যে আনুষ্ঠানিকতা একে একে সেটি তিনি সম্পূর্ণ করেন এবং এরপরেই যে উদ্বোধনী বক্তব্য সেটি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি মূলত যেই
বিষয়ের প্রতি জোর দিয়েছেন তরুণ প্রজন্মের যারা ভোট দেবেন এবারের নির্বাচনে, আসন্ন জাতীয় নির্বাচনে, তাদেরকে উদ্দেশ্য করে তিনি তার যে ভাষণ, তার মূল বক্তব্যগুলো দিয়েছেন। তিনি বিএনপির প্রতিষ্ঠা থেকে শুরু করে এখন পর্যন্ত যে ৪৭ বছরের যে পথ চলা, এই পথ চলার প্রতিটি ধাপ খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো তিনি উপস্থিত করেছেন এই কিশোরগঞ্জ জেলায় যে তরুণ প্রজন্ম রয়েছে তাদের উদ্দেশ্যে। এবং পাশাপাশি এই কিশোরগঞ্জ জেলায় যে নেতৃত্ব রয়েছে বিএনপির ২১টি ইউনিটের ২০৯০ জন কাউন্সিলর, তাদেরকে মূলত যেই বিষয়টি তিনি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, সেখানে তিনি বলেছেন যে বিএনপিকে নিয়ে নানা ধরনের অপপ্রচার এবং ষড়যন্ত্র চলছে। যেই সুযোগ নতুন করে এসেছে ২০২৪-এর ৫ আগস্ট পরবর্তী সময়ে, সেই সময়কে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দিতে এই দেশ জুড়ে যে তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন কিশোরগঞ্জ সহ, এই নেতাকর্মীদেরকে তিনি জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের যে দেশ গঠনের, অর্থাৎ বিএনপির যে দেশ গঠনের ৩১ দফা রয়েছে, সেই ৩১ দফার জনগণের দ্বারে পৌঁছে দিয়ে ভোটের যে সময়, সেই ভোটারদের মন জয়ের জন্য তিনি কাজ করতে বলেছেন এবং নেতৃত্বের প্রশ্নে, দলের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। তিনি যেই বিষয়টিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমালোচনার শুরুই বলেছেন, ৭১-এর যে ভিন্ন অবস্থানে থাকা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের পাশাপাশি নতুন যে রাজনৈতিক দলগুলো এখন বাংলাদেশের রাজনীতি শুরু করেছেন, প্রত্যেকেই বিএনপির বিরুদ্ধে যেই ষড়যন্ত্র বা মিথ্যা অপপ্রচারগুলো করেন, সেখানে বিএনপি মহাসচিবের খুব দৃঢ় কণ্ঠে তিনি ঘোষণা দিয়েছেন যে ফিনিক্স পাখির মতোই বিএনপি সবসময় বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করার সত্ত্বেও ফিনিক্স পাখির মতো এই দলটি কিন্তু নতুন করে শুরু করেছে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র টিকিয়ে রাখতে। এই ছিল এখন পর্যন্ত কিশোরগঞ্জে জেলা স্টেডিয়াম থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম কিশোরগঞ্জ থেকে। কোনো দল কোনো দাবি করতেই পারে, কিন্তু তা নিয়ে জাতির ওপর জবরদস্তি করা ঠিক নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, সাংবিধানিক শূন্যতা তৈরি হলে তার সুবিধাভোগী হবে অসাংবিধানিক শক্তি। রাজধানীতে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারে অন্যান্য দলের অংশ থাকলেও সব দায় নিতে হচ্ছে এনসিপিকে। জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, পৃথিবীতে একই সঙ্গে কেউ সরকারি ও বিরোধী দলে থাকতে পারে না। অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি জুলাই সনদ নিয়ে আলোচনার মধ্যে জামায়াত সহ কয়েকটি ইসলামী দলের রাজপথে নামা নিয়ে নানা আলোচনা বিতর্ক রাজনৈতিক মহলে। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে রাজনীতিকদের কথায় ঘুরে ফিরে আসে এসব প্রসঙ্গ। সংলাপে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারে অন্যান্য দলের অংশ থাকলেও সব ব্যর্থতার একক দায় নিতে হচ্ছে এনসিপিকে। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের, বিশেষ করে ছাত্র সংগঠনের যারা আছে, তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধীর ব্যানারে অংশগ্রহণ করেছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি সবাই যার যার রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরে গিয়েছে এবং এই গভর্নমেন্টের সব রেসপন্সিবিলিটি আমাদের নিতে হয়েছে। জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধিদের যোগদান সঠিক সিদ্ধান্ত ছিল না, ফলে প্রেসার গ্রুপ হিসাবে ভূমিকা রাখার উপযোগিতা হারিয়েছেন অভ্যুত্থানের ছাত্র নেতারা। কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না, একই দরজা হয় খুলতে হয়, না হলে বন্ধ করতে হয়। এখনো পর্যন্ত সেই টেকনিক কেউ আবিষ্কার করতে পারে না। সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না, তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি। তাহলে আজকে প্রেসার গ্রুপ হিসাবে জাতিকে নির্দেশক হিসাবে একটা ভূমিকা তাদের থাকতে পারত। আলোচনার মধ্যে জামায়াত সহ কয়েকটি দলের রাস্তায় নামার সমালোচনাও করেন সালাউদ্দিন আহমেদ। প্রশ্ন রাখেন, একটি দলের নেতাদের বক্তব্যে সরকারে যাওয়ার আত্মবিশ্বাস দেখা গেলেও নির্বাচনে ভয় কেন? কোন দল কোন দাবি করতেই পারে, সেটা জাতির উপরে জবরদস্তি আরোপ করা সঠিক নয়। ঐক্যমত্য পোষণ হয় সেটা হবে, যদি ঐক্যমত্য পোষণ না হয় তাহলে যেভাবে
প্রচলিত বিধি বিধান সবাই সম্মত হবে সেভাবেই হবে। এখানে যেন আমরা পরস্পর জবরদস্তি না করি। পিয়ার পদ্ধতি সহ সংস্কার ইস্যুতে কোনো কিছু চাপিয়ে না দিয়ে ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নেওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। বলেন, সাংবিধানিক শূন্যতা তৈরি হলে তার সুবিধাভোগী হবে অসাংবিধানিক শক্তি। গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পিয়ার পদ্ধতি ছাড়া জাতীয় নির্বাচন হবে না। কোনো দলের সে ধরনের কথা স্বৈরাচারীর প্রতিধ্বনি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। অন্যদিকে নাগরিক ঐক্য পিয়ার সমর্থন করে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শনিবার সকালে পল্টন মোড়ে সমাবেশ ও পদযাত্রা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটি। এতে দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণতান্ত্রিক উত্তরণের মাইলফলক হবে ফেব্রুয়ারির নির্বাচন। রাজনৈতিক দলগুলো ঐক্য নষ্ট করে নির্বাচন বাধাগ্রস্ত করলে দেশ আবারও সংকটের মুখে পড়বে। পিআর কার্যকর না হলে আপনারা নাকি নির্বাচন হতে দেবেন না, এটা কোনো গণতন্ত্রের ভাষা না, এটা শেখ হাসিনার ভাষা। শেখ হাসিনা যে ভাষায় আমাদেরকে ধমক দিত, রাজনৈতিক দল জনগণকে ধমক দিত, কেউ আজকে রাজনৈতিক দল জনগণকে পরোক্ষভাবে ধমক দেবার চেষ্টা করছেন। এদিকে এফডিসিতে এক ছায়া সংসদে অংশ নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, পিয়ার পদ্ধতির নির্বাচন নাগরিক ঐক্য সমর্থন করে না। জনগণ বোঝে না পিয়ার পদ্ধতি কি। বহু দেশে পিয়ার পদ্ধতিতে এটা করতে গিয়ে সরকার গঠিত হয়নি, বহু ঝামেলা হয়েছে, পিয়ার তারা বাদ দিয়ে দিয়েছে। এলাকার লোকজন বুঝতে পারছে না কাকে ভোট দেবে। এই মুহূর্তে আমাদের দেশের মানুষ এই রকম ভোট গ্রহণ করবে বলে আমার মনে হয় না। এই সব কারণ মিলে আমি বা আমার দল পিয়ার সাপোর্ট করি না। যে জনগণ এখন ভালো করে বুঝতে পারবে না যে পিয়ারটা কি, সেজন্য বলা উচিত। আমি তাদের সাথে আলাপ করার সময় বলেছি যে এখনই করতে হবে এরকম কেন। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক বিমা পেশাজীবী পরিষদের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দুর্নীতির মূলোৎপাটন করতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। আমরা পিআর পদ্ধতি থাকবে নাকি সরাসরি ভোট, যেটা আমরা বলি ওয়ান ম্যান ওয়ান ভোট, সেটা থাকবে, সেটা নির্ধারণ করলাম। বা যত রকমের সংস্কারই করি না কেন, আসলে কোনো সংস্কারে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের সমাজ থেকে বর্তমান পরিস্থিতি উত্তরণে দলগুলোর সমঝোতার বিকল্প দেখছেন না রাজনীতিবিদেরা। রাজনৈতিক অনেক আছে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। দলগুলোর মতভিন্নতায় ঝুলে আছে জুলাই সনদের বাস্তবায়ন। ঐকমত্য কমিশনের বিশেষ সাংবিধানিক আদেশের প্রস্তাবে জামাতের সায় থাকলেও পাল্টা অবস্থানে বিএনপি। সংসদ ছাড়া এই প্রক্রিয়ায় সংবিধান সংশোধন খারাপ নজির তৈরি করবে বলে মত দলটির। এছাড়া প্রস্তাবিত গণভোটের সময় নিয়েও রয়েছে পাল্টাপাল্টি মত। অন্যদিকে গণপরিষদের দাবিতে অটল এনসিপি। হাসান ওয়ালির রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময় জুড়েই আলোচনায় জুলাই সনদ। জুলাই মাসের মধ্যে সনদ বাস্তবায়নের ঘোষণা দেয়া ঐকমত্য কমিশনের সামনে এখন নতুন সংকট। সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মুখোমুখি রাজনৈতিক দলগুলো। এ সংকট উত্তরণে তৃতীয় দফায় আলোচনা শুরু করেছে কমিশন। বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সাংবিধানিক আদেশে আইনি বৈধতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব দিয়েছে কমিশন। জানিয়েও দলগুলোর মধ্যে মতবিরোধ প্রকট আকার ধারণ করেছে। জামায়াতে ইসলামী সাংবিধানিক আদেশ এবং গণভোটের পক্ষে, তবে নির্বাচনের আগেই গণভোট সম্পন্ন করে তার অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে অনড় দলটি। কনস্টিটিউশন ওয়ার্ডার নামে এই আদেশটা রাষ্ট্রপতি জারি করবেন, তারপরে এর ভিত্তিতে একটা গণভোট হবে, রেফারেন্ডাম। এই দুইটা কাজই হতে হবে বিফোর কামিং ইলেকশন। তখনই এটা একটা রাজনৈতিক স্বীকৃতিও হলো, এটা আইনি ভিত্তি পেল। সাংবিধানিক আদেশ নিয়ে গণভোটে জনগণের সমর্থন না পেলে ফলাফল কি হবে তা নিয়ে চিন্তিত এনসিপি। গণভোট নয়, বরং নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচন হলেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হবে বলে মত দলটির এই নেতার। যখন তারা ঘোষণা করবেন তখন থেকে এটা
মানে আইনি কার্যকর হবে, পরবর্তীতে আবার সাধারণ নির্বাচনের সময় গণভোট হবে, তো গণভোটে যদি ভিন্ন রেজাল্ট আসে তাহলে কি হবে? এটা একটা বড় প্রশ্ন। সনদ বাস্তবায়নে নতুন নতুন প্রস্তাবনা ঐকমত্যকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করে সিপিবি। সংবিধান সংশোধন করে যেটা করতে হবে আগামী পার্লামেন্টের জন্য রেখে দিতে হবে। এটা ছাড়া ওনারা নতুন করে বাস্তবায়নের এমন অনেকগুলো পদ্ধতি আনতেছে, আমি দেখছি সেটা আমাদের ঐকমত্যকে ক্ষতিগ্রস্ত করতেছে। নির্বাচিত সরকারের হাতে সাংবিধানিক সংস্কার ন্যস্ত করার কথা এতদিন বিএনপি বলে আসলেও এখন সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছে দলটি। তবে বিশেষ সাংবিধানিক আদেশ সমর্থন করে না বিএনপি। সনদ বাস্তবায়নে বৈধ সাংবিধানিক প্রক্রিয়া বের হলে বিএনপি তাতে সাই দেবে বলে জানান দলটির এই শীর্ষ নেতা। স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার যাই হোক, যেই প্রক্রিয়াটা বিদ্যমান সংবিধান বহাল থাকা সত্ত্বেও সেটা আবার অনুমোদিত হবে, তাহলে একটা খারাপ নজির সৃষ্টি হবে। যদি কোনো আইনানুগ পন্থা আমরা উদ্ভাবন করতে পারি আলোচনার মধ্য দিয়ে, সেটা যে কোনো বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া হবে, সেটাতে আমরা একমত হব। সনদ বাস্তবায়নের পথ বের না হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়িয়ে 15 অক্টোবর পর্যন্ত করা হয়েছে। আলোচনায় আপনাদের পক্ষ থেকে কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবার রাকসু নির্বাচনের খবর। ভোটের সময় ঘনিয়ে আসায় জমজমাট রাকসু নির্বাচনের প্রচারণা। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ সহ 24 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এদিকে ক্যাম্পাসে গণসংযোগ করছেন ছাত্রদল সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। আর মাত্র কয়েকদিন পরই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোট উৎসব। জোরে সোরে চলছে রাকসুর ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। হল ক্লাসরুম সহ ক্যাম্পাসের প্রতিটি প্রান্তে সরব উপস্থিতি প্রার্থীদের। বাংলাদেশ শনিবার সকালে ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ, মানসম্মত খাবারের নিশ্চয়তা, শিক্ষা ও গবেষণায় গুরুত্বারোপ সহ 24 দফা ইশতেহার ঘোষণা করেন তিনি। পোষ্য কোটার মতো একটা মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে এসে রাকসু বানচাল করার ষড়যন্ত্র করতে চায়, তাহলে আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে 25 তারিখে রাকসু নির্বাচন বাস্তবায়ন করার ক্ষেত্রে সকল শিক্ষার্থী একমত। এদিকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা চালান ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন। লিফলেট বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দেন তিনি। অন্যান্য প্যানেলের বিভিন্ন পদে নির্বাচন করা প্রার্থীরাও ক্যাম্পাসে গণসংযোগ করেন। দীর্ঘ 35 বছর পর যে রাকসু নির্বাচন হচ্ছে, সেটা শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং যে ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলাম আমরা, যারা নতুন প্রজন্ম, তারা আমরা ভোটের অধিকার প্রয়োগ করবো আগামী 25 তারিখ। তফসিল অনুযায়ী আগামী 23 সেপ্টেম্বর পর্যন্ত চলবে রাকসু নির্বাচনের প্রচারণা। এরপর 25 সেপ্টেম্বর ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রকি, আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন, তার একদিন আগেই প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাবে, যে কারণে আসলে এখন হাতে সময় কম। প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত, বিশেষ করে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট চাইছেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে জিএস প্রার্থী ছাত্রদল মনোনীত নাফিউল ইসলাম জীবন, তিনি শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তিনি লিফলেট দিচ্ছেন এবং তিনি নানা প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছে আসলে ভোট চাচ্ছেন। আমরা যেটি দেখেছি যে বেলা 11টার দিকে সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে ছাত্র শিবির মনোনীত প্যানেলের যিনি ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, তিনি তাদের পক্ষ থেকে কিন্তু আজকে ইশতেহার ঘোষণা করা হয়েছে এবং এই 24 দফা ইশতেহার তারা ঘোষণা করেছেন। এই ইশতেহারের মূল যে বিষয় ছিল, সেই মূল বিষয়গুলো ছিল হলে খাবারের মান খারাপ, আবাসন সমস্যা দূর করা, এগুলো তাদের মূল দাবিগুলোর মধ্যেই ছিল এবং তারা বলেছেন যে তারা নির্বাচিত হতে পারলেন সাইবার বুলিং সহ আরও যে বিষয়গুলো, নারীদের আসলে যৌন হয়রানি, এগুলো কিভাবে বন্ধ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কাজ করবেন। বিশেষ করে তারা কিন্তু সর্বপ্রথমে রেখেছেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের বিষয়টি নিয়ে কিন্তু তারা একটি আলোক প্রদর্শনী বা এই জুলাই গণ অভ্যুত্থানকে তারা আসলে স্বীকৃতি দিয়ে একটি তাদের এই ইশতেহার কিন্তু প্রচারণা শুরু করেছেন। সব মিলে আমরা যদি বলি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।
যাচ্ছে, কারণ তারা দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্র নির্বাচনে আসলে ভোট দিতে যাচ্ছে, এই জন্য তারা যোগ্য প্রার্থী খুঁজছে। আমরা বেশ কিছু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখান থেকে আসলে যোগ্য প্রার্থী বেছে কারা আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করবে তাদেরকে আসলে তারা ভোটের মাধ্যমে আগামী 25 সেপ্টেম্বর নির্বাচিত করবেন। ভিপিজিএস, এজিএস সহ আরও যে পদগুলো রয়েছে সেই পদগুলোতে সব মিলে এখন পর্যন্ত প্রচারণা চলছে শান্তিপূর্ণ পরিবেশে। তেমন কোনো অভিযোগ প্রার্থীদের পক্ষ থেকে পাওয়া যাচ্ছে না। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন সুষ্ঠু শান্তিপূর্ণ একটি পরিবেশে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন। এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসুর প্রচারণা নিয়ে সর্বশেষ। সহকর্মী সাইফুর রহমান রকি যুক্ত হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে আমরণ অনশনে শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন তারা। এর মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। অনশনরত শিক্ষার্থীরা বলেন যে কোটার বিরুদ্ধে আন্দোলন করতে হয়ে এত রক্ত দিতে হয়েছে, সেই কোটা এই বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবার ঘোষণা তাদের। ভর্তি পরীক্ষায় বৈষম্যের কারণে যোগ্য শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন আন্দোলনরতরা। এর আগে গত 18 সেপ্টেম্বর ভর্তি কমিটির সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের শর্ত সাপেক্ষে পোষ্য কোটায় ভর্তির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পোষ্য কোটা মাইনে নিয়ে রাকসু নির্বাচন করতে পারতেছি না, কোনোভাবেই করা সম্ভব না, কারণ 2000 শহীদের রক্তের সাথে কম্প্রোমাইজ করার অধিকার আমাদের কারণ নাই। আমরা চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল হবে, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য না, পুরো বাংলাদেশের জন্য একটা যুগান্তকারী মেডিকেল হবে, এটা আমাদের দাবি থেকে যাবে। আমাদের শরীরে যতক্ষণ রক্ত আছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ধরনের কোনো ধরনের অযৌক্তিক দাবি মেনে নিব না। কমিটি যে সিদ্ধান্ত দিয়েছে এর সাথে যদি আদালতের রায়ের যদি কোনো রকমের ব্যত্যয় ঘটে বা কোনো পরিবর্তন আসে বা যদি মিলে যায়, সেক্ষেত্রে আদালতের রায় অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এবং সে পর্যন্ত এদের কর্মসূচিকে আমরা বলেছি যে যেহেতু রাকসু নির্বাচন সামনে, তোমরা সে পর্যন্ত স্থগিত রাখো। ফরিদপুরে নিজ বাসায় উদ্ধার হলো অন্তঃসত্ত্বা নারী ও তার 4 বছরের ছেলের লাশ। এ ঘটনায় ওই নারীর স্বামীকে আটক করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে চুয়াডাঙ্গায় 2 ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এছাড়া জয়পুরহাটে নিখোঁজের 3 দিন পর প্রতিবেশীর গোয়াল ঘর থেকে উদ্ধার হয়েছে 3য় শ্রেণীর ছাত্রীর বস্তাবন্দি লাশ। আর কয়েকদিন পরই নবজাতকের মুখ দেখার কথা ছিল সুমাইয়ার, অথচ 4 বছরের ছেলে হুজাইফা সহ এখন তিনি চিরনিদ্রায়। শনিবার সকালে সদরপুরের পূর্বকান্দি গ্রামে সুমাইয়ার বাড়িতে তালা ঝুলতে দেখা যায়, খোঁজ পাওয়া যায়নি তার স্বামীর। শুক্রবার সন্ধ্যায় নিজ ঘর থেকে মা সুমাইয়াকে ঝুলন্ত এবং শিশু হুজাইফার মরদেহ কম্বলে মোড়ানো অবস্থায় উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন সুমাইয়া। স্বজনেরা জানান স্বামী রমজানের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো তার। চুয়াডাঙ্গার জীবননগরের উথুলি গ্রামে গরু বিক্রিকে কেন্দ্র করে 2 ভাই মিন্টো ও হামজার সঙ্গে খোকা মণ্ডলের বিরোধ চলছিল। এর জেরে মিন্টো ও হামজার উপর হামলা চালায় প্রতিপক্ষের 8 থেকে 10 জন। কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয় তাদের। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। একটা গরু বিক্রি করবে আর ওরা দেখতে এসে দেখে গিয়েছে, দামদার হয়েছে পর্যায়ে, কিন্তু টাকা পয়সা দিইনি। 6 লক্ষ টাকা দিইনি বলে এরা মাঠে পেড়ে 2 ভাই মেরে ফেলবে। এছাড়া জয়পুরহাটে নিখোঁজের 3 দিন পর প্রতিবেশীর গোয়ালঘর থেকে উদ্ধার হয়েছে 3য় শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়ার লাশ। পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী একরামুল শিশুটিকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানির পর অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ গ্রামবাসী। প্রধান আসামি যারা, তারাও আমার সঙ্গে খোঁজাখুঁজি করে আমাকে বুঝ দিচ্ছে, কিন্তু পরে দেখা যাচ্ছে যে তারাই বড় আসামি। আমি আমার মেয়ের সর্বোচ্চ বিচার চাই এবং খুনের বিচার চাই এবং ফাঁসি চাই। তারা অপহরণ করে তাদের বাড়িতে নিয়ে আসে এবং আসামি একরামুল, খোকন, নাইম ও অজ্ঞাতনামা একজন মিলে তার বাড়িতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় মামলার পর থেকে একরামুল পলাতক, তবে তার স্ত্রী ও গৃহকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রাজধানীর যাত্রাবাড়িতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন দগ্ধদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে
এইচডিইউতে। যাত্রাবাড়ির ধলপুর বৌবাজার এলাকার এই বাড়িটির ৭ তলায় শুক্রবার মধ্যরাতে ঘটে এসি বিস্ফোরণ। এতে আগুন ধরে যায় বাসায়। এ সময় ঘুমিয়েছিলেন তুহিন ইবা দম্পতি ও তার 2 ছেলে তাওহিদ ও তানফির। দগ্ধ হন বাসার ভেতরে থাকা 4 জনই। আশেপাশের ভাড়াটিয়ারা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। রাত 1টা-1:30 নাগাদ হঠাৎ করে একটা বিস্ফোরণে তাদের ঘুম ভাঙে, আর ঘুম ভেঙেই দেখে যে রুমে এখানে সেখানে আগুন জ্বলতেছে, সারা শরীর দগ্ধ। আমার ভাই বেটা, ভাই ভাবি, হ্যাঁ, পর আরেকটা ভাই বেটা, 3-4 জনেরই মনে করেন পুরা গুরুতর অবস্থা। তাদের মনে করেন এখন এই যে এই ভিতরে আছে, পুরা শরীর পুড়ে গেছে। যে আমরা ধারণা করছিলাম যে এসি থেকে হয়েছে, এখন দেখি না এসি থেকে তেমন একটা দেখা যাইতেছে। অবশ্য কোথাও লিকেজ আছে, ওখান থেকে কোনো বিস্ফোরণে বাস্ট হয়ে গেছে। চিকিৎসক জানিয়েছেন বেশি দগ্ধ হয়েছেন তুহিন মুন্সি। তার শরীরে 47% পুড়ে গেছে। এছাড়া তার বড় ছেলে তানভীরের শরীরের 40% পুড়ে গেছে। তুহিনের স্ত্রী ইবা ও ছোট ছেলে তাওহিদও শঙ্কামুক্ত নয়। একজনের 47% এবং একজনের 40%, ওনাদের দুজনকে আমরা আশঙ্কাজনক বলছি। যাদের মেজর বার্ন হয়েছে ওনাদেরকে আমরা এইচডিইউতে শিফট করে চিকিৎসা চলমান রেখেছি, আর বাকি যে 2 জনের মাইনর বার্ন তাদেরকে আমরা কেবিনে শিফট করছি। তুহিন মুন্সির গ্রামের বাড়ি মাদারীপুরে। তিনি রাজধানীর মোতালিব প্লাজায় মোবাইল সার্ভিসিং এর কাজ করতেন। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরার পাওয়ার গ্রিডের 3 নম্বর ইউনিটে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ব্যাহত হচ্ছে জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ। ফায়ার সার্ভিস জানায় সকাল 11টায় সদরের বিনাপোত এলাকায় পাওয়ার গ্রিড লাইনে 3 নম্বর ইউনিটের একটি ট্রান্সফরমারে হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 10 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। মিয়ানমার থেকে মাদক, অস্ত্র কিংবা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজিরবিহীন নজরদারি এড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সার্ভেলেন্স রাডার, থার্মাল ক্যামেরা ও ড্রোনের সমন্বয়ে সাজানো হয়েছে অত্যাধুনিক নজরদারি সিস্টেম। রাতের অন্ধকার, বৈরী আবহাওয়া বা দুর্গম এলাকা কিছুই বাদ যাচ্ছে না বিজিবির নজরদারি থেকে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। নাপ নদীর জেটি ঘাটে বসানো হয়েছে সার্ভেলেন্স রাডার। এটি 5 কিলোমিটার এলাকায় বস্তুর অবস্থান, গতি ও উপস্থিতি সহজেই শনাক্ত করতে সক্ষম। শুধু জেটি ঘাটেই নয়, নাপ নদীর 33 কিলোমিটার এবং শাহপুরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন সাগর পর্যন্ত 20 কিলোমিটার এলাকা নজরদারির জন্য বসানো হয়েছে 6টি সার্ভেলেন্স রাডার। ফলে সীমান্তে চোখ ফাঁকি দেয়া এখন অসম্ভব। প্রত্যেকটা নৌকার অবস্থান জানি এবং সহজে আমাদের টহলপাড়িকে সেই অবস্থানটা বলার পরে তারা সহজেই দৌড়তে পারে, যে কারণে কোনো রোহিঙ্গা বর্তমানে আমাদের টেকনাফ এলাকায় প্রবেশ করতে পারতেছে না। শুধু রাডার নয়, সীমান্ত সুরক্ষায় বিজিবিতে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ও থার্মাল ক্যামেরা। ড্রোনের মাধ্যমে দুর্গম এলাকা যেমন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে, ঠিক তেমনি থার্মাল ক্যামেরায় অন্ধকার রাত কিংবা বৈরী আবহাওয়াতেও 2 কিলোমিটার এলাকা পর্যন্ত শনাক্ত হচ্ছে যে কোনো বস্তুর অবস্থান, গতি ও উপস্থিতি। যে কোনো সময় নৌকা দিয়ে যখন রোহিঙ্গা অনুপ্রবেশ করে তখন আমরা ড্রোনের মাধ্যমে শনাক্ত করে খুব সহজেই রোহিঙ্গা ধরতে পারি। এই ক্যামেরার মাধ্যমে রাত্রিকালীন অন্ধকার সময়ে অথবা ঝড় বৃষ্টি কিংবা দুর্যোগ মুহূর্তে কুয়াশাচ্ছন্ন অবস্থাতেও আমরা নদী এলাকায় বা স্থলভাগে পরিষ্কার দেখতে পাই। নাপ নদী বা বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শতাধিকের বেশি জেলে এখনও রয়েছে আরাকান আর্মির হেফাজতে। প্রতিদিনই ঢুকছে মাদকসহ নিষিদ্ধ দ্রব্য, আর শঙ্কা তৈরি হয়েছে অস্ত্র প্রবেশের। তবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আর বিজিবির কঠোর নজরদারির কারণে সীমান্তে সক্ষমতা বেড়েছে দাবি বিজিবির। প্রযুক্তির সক্ষমতার কারণে আমরা নাফ নদীতে দৃঢ়তার সাথে বলতে পারি যে কোনো প্রকার অপরাধমূলক কার্যক্রম দমনে আমরা শতভাগ সফল হব ইনশাআল্লাহ। সীমান্ত সুরক্ষায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফে দায়িত্ব পালন করছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির 3টি ব্যাটালিয়ন। মাদক, মানব পাচার কিংবা রোহিঙ্গা অনুপ্রবেশ যা ঠেকাতে সক্ষম হচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। টেকনাফের নাব নদী থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 6 ব্যাংকের পর সেবার আরও 3 ব্যাংকের অডিট শুরু করেছে বিদেশি সংস্থা ডেলএড মালয়েশিয়া। এডিবির অর্থায়নে এবার আইএফআইসি ন্যাশনাল রিভিউ AQR দেবে প্রতিষ্ঠানটি। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে আরও 8 ব্যাংক রয়েছে অডিটের অপেক্ষায়।
অর্থনীতিবিদদের মতে অডিটের প্রতিবেদনের পর প্রয়োজন হবে পর্যাপ্ত আর্থিক সহায়তা ও দক্ষ জনবলের। সিরিয়া সুলতানা রিপোর্ট। ঘুম বন্ধ, 3 ঘন্টার বেশি ঘুমাইতে পারি না, আর ডায়াবেটিস বেড়েই চলছে আমাদের। এইভাবে আমরা ডাক্তার দেখার জন্য আমাদের চিন্তা করতে হবে যে পয়সা পাবো। আজাদ সাহেব যেটুকু বাঁচিয়ে রেখেছিলেন হোঁচট খাওয়ার সময়ের শক্তি আর অবলম্বন হিসেবে, তা এখন আটকে আমানত রক্ষাকারীদের দায়িত্বে থাকা ব্যাংকে। সামাজিকতা রক্ষা করতে গেলেও এখন পরের দিনের কথা ভাবতে হয়, অথচ গত 10 বছরের পরিকল্পনায় এই দুঃসময় ছিলই না। বাড়িঘর রিপেয়ারিং করতে পারতেছি না, আগে যেতাম কোনো বাচ্চা দাওয়াতও কেটে যেতে পারে, সব বন্ধ। ব্যাংকের ফরেনসিক রিপোর্টগুলো আশা জাগায় না আজাদ সাহেবদের। তবু ব্যাংকপাড়া এরই মধ্যে 6 ব্যাংকের অডিট শেষ। এডিবির $50 কোটি খরচ হচ্ছে এসব ব্যাংকের সংস্কারে। এদিকে নিজের অবস্থার পরিবর্তনে ইসলামী ব্যাংক নিজের অর্থায়নে অডিট শেষ করেছে। ব্যাংকটিতে খেলাপি পুরোপুরি নিয়ন্ত্রণ না থাকলেও নানা ইতিবাচক উদ্যোগ নিজেদের অবস্থান ধরে রাখতে সহায়তা করেছে। এদিকে খাদের কিনারায় থাকা ন্যাশনাল, এবি ও আইএফআইসি ব্যাংকের অডিটে হাত দিয়েছে ডেলয়েট মালয়েশিয়া। বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে সকল ব্যাংকের একিউআর করা হবে। অ্যাসেট কোয়ালিটি রিভিউ করার পর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তাদেরকে ওই অবস্থা থেকে উত্তরণের জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে আরও 8 ব্যাংকের অডিট রয়েছে অপেক্ষায়। টেন্ডারে ঠিক করা বিদেশি অডিট ফার্মের অ্যাসেট কোয়ালিটি রিভিউ বা একিউআর নির্ধারণ করবে এসব ব্যাংকের ভাগ্য। আর্থিক খাতের সংস্কারে বিশ্ব ব্যাংকের এই ঋণ নামমাত্র সুদে দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকে। অ্যাসেট কোয়ালিটি তারা টেস্ট করেছে, তার ভিত্তিতে একটা প্রেসক্রিপশন দিয়েছে, এবং এই সেই ডিরেক্টিভ বাস্তবায়ন করতে যে সরকারের সেই সক্ষমতা আছে কিনা, সরকারের সেই বাজেটটা আছে কিনা, বা তারা পুরোটাকে ওইভাবে করতে পারবে কিনা। যদি সবগুলো জিনিস একসাথে কাজ করে তখন হয়তো আপনি বলতে পারবেন যে আমরা ওই খাদের কিনারা থেকে তুলে নিয়ে আসছি। এছাড়া সংস্কারের অংশ হিসেবে ব্যাংকগুলোতে কাঠামোগত ও টেকসই ব্যবস্থাপনা এবং সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার উপর জোর দিচ্ছেন আর্থিক খাত সংশ্লিষ্টরা। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশের সমুদ্র পরিবহন বাণিজ্যে গতি আনতে আগামী মাসে নতুন 2টি জাহাজ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হচ্ছে। এছাড়া ডিসেম্বরের মধ্যে 1700 কোটি টাকায় আরও 3টি জাহাজ কেনার প্রক্রিয়া শেষ করতে বিএসসিকে নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে 7.5% শুল্ক হার প্রত্যাহার করায় বেসরকারি পর্যায়ে শুরু হয়েছে জাহাজ কেনা। প্রথম পর্যায়ে ওমেরা শিপিং এবং ভ্যানগার্ড মেরিন কিনতে যাচ্ছে 2টি মাদার ভেসেল ও মাদার ট্যাঙ্ক। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। আগামী অক্টোবর মাসে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির বহরে যুক্ত হচ্ছে চীনে তৈরি 2টি বাল্ক ক্যারিয়ার। নিজস্ব অর্থায়নে বিএসসি জাহাজ 2টি কিনল। এ নিয়ে আগামীকাল রোববার সম্পন্ন হবে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি। একই সঙ্গে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও 3টি নতুন জাহাজ কিনতে সরকার বিএসসিকে নির্দেশনা দিয়েছে। এক্ষেত্রে 1700 কোটি টাকার এই 3টি জাহাজের দাম পরিশোধে এগিয়ে এসেছে সরকার। তবে দামের ছোট্ট একটি অংশ পরিশোধ হবে বিএসসির নিজস্ব তহবিল থেকে। যে কোম্পানি সবচেয়ে ভালো অফার করবে বেসড অন টেকনিক্যাল অফার অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্সিয়াল অফার, দুইটা কম্বাইন করে যে টেন্ডারার বেস্ট টেন্ডার হবে তার কাছ থেকে জাহাজ কিনবে। ম্যাক্সিমাম অর্থায়ন আমাদের বাংলাদেশ সরকার করবে। এদিকে চলতি বছরের জানুয়ারিতে সরকার হঠাৎ করে জাহাজ কেনার উপর 7.5% হারে শুল্ক আরোপ করে, আর এতেই বাংলাদেশি মালিকদের জাহাজ কেনা একেবারেই বন্ধ হয়ে যায়। তবে শেষ পর্যন্ত সরকার আগের সিদ্ধান্ত থেকে সরে এসে শুল্ক আরোপ প্রত্যাহার করার পরপরই শুরু হয় জাহাজ কেনার নানা প্রক্রিয়া। ওমেরা গ্যালাক্সি নামে একটি ট্যাঙ্কার জাহাজ প্রায় 1,15,000 টন ডেড ওয়েটের, ওই জাহাজ তারা ক্রয় প্রক্রিয়ার ভিতরে আছে। গ্রেট রয়্যাল ওটিও প্রায় 65,000-এর কাছাকাছি ডেড ওয়েটের জাহাজ আমাদের বহরে সংযুক্ত হবে। নৌবাণিজ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এক সপ্তাহের মধ্যেই ভ্যানগার্ড মেরিটাইম 60,000 মেট্রিক টন বহন ক্ষমতার এমবি গ্রেট রয়্যাল নামে একটি বাল্ক ক্যারিয়ার এবং ওমেরা শিপিংয়ের 1,15,000 মেট্রিক টন বহন ক্ষমতার ওমেরা গ্যালাক্সি নামে মাদার ট্যাঙ্কার কিনতে যাচ্ছে। আর বিএসসি ডিসেম্বরের দিকে যে 3টি নতুন জাহাজ কিনবে তার মধ্যে 2টি বাল্ক ক্যারিয়ার এবং অপরটি হবে তেল পরিবহনের জন্য মাদার ট্যাঙ্কার। 5টা জাহাজ যেই পরিমাণ কার্গো ক্যারি করবে সেই পরিমাণ ফ্রেট বাংলাদেশ সরকারের কোষাগারে থাকবে।
এবং শুধু এই 5টা জাহাজ তো শুধু একটা ট্রেড করবে না, মাল্টিপল ট্রেড করবে এবং এটার বেনিফিশিয়ারি মাল্টিপল ট্রেড হবে, বহুত ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে হবে। বর্তমানে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ থেকে নিজ দেশের হয়ে মাত্র 11% পণ্য পরিবহন সম্ভব। অথচ আন্তর্জাতিক মেরিটাইম অনুযায়ী যে কোনো দেশের সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে 40% দেশীয় ক্যারিয়ার, 40% বিদেশি ক্যারিয়ার এবং বাকি 20% দেশি ও বিদেশি ক্যারিয়ার যৌথভাবে পরিচালনা করে। প্রয়োজনীয় ক্যারিয়ার না থাকায় ভাড়া হিসেবে বছরে লাখ লাখ মার্কিন ডলার চলে যাচ্ছে বিদেশি জাহাজ মালিকদের কাছেই। যত বেশি জাহাজ আমাদের দেশি জাহাজ হবে, পতাকাবাহী জাহাজ হবে, সারা পৃথিবীতে যেমন আমাদের সুনাম বাড়বে, সেই সাথে সাথে আমরা অনেক বিপুল পরিমাণে আমাদের ডলার দেশের সস্যই হবে। জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান আনটারে জাহাজের মালিকানায় থাকা দেশগুলির সবশেষ তালিকায় 35তম স্থান করে নিয়েছে বাংলাদেশ। অবশ্যই এতে পণ্যবাহী জাহাজের সঙ্গে সমুদ্রগামী মাছ ধরা জাহাজকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশি জাহাজকে ব্যবসায়িক সুরক্ষা দেওয়ার জন্য পৃথক আইনও রয়েছে, তারপরও বাড়ছে না বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। চাঁদপুর বড় স্টেশন পাইকারি মাছ বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ, তবে বড় আকারের ইলিশের সরবরাহ কম। আকার ভেদে দামও বেশ চড়া, প্রতি কেজির দাম 2100 থেকে 2200 টাকা। ইলিশের ভরা মৌসুম, সরগরম চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছ বাজার। তবে পদ্মা মেঘনার চাইতে দক্ষিণাঞ্চলের সাগর ও উপকূলীয় জেলেদের জালে ধরা পড়ছে এসব ইলিশ। আকার ভেদে দরদাম এখনও চড়া। 1 কেজি নিচে ইলিশ বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকায়। 1 কেজির দাম 2100 থেকে 2200 টাকা। আর 1 কেজির উপরে কিনলে গুনতে হচ্ছে 2400 থেকে 2600 টাকা পর্যন্ত। বড় মাছ তেমন নাই, না থাকার কারণে বড় মাছের দামটা আপনার কমতেছে না। সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে ইলিশের দাম। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করার দাবি তাদের। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা থেকে অনেক বেশি মাছের দাম। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যাতে আমাদের মাছে ভাতে বাঙালি, আমাদের মাছ যাতে আমরা স্বল্প মূল্যে খেতে পারি, তারপরে যদি বেশি হয় বাইরের দেশে চলে যাক। শনিবার চাঁদপুর বড় স্টেশন পাইকারি মাছ বাজারে ইলিশের সরবরাহ ছিল 500 মণ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। দেশের বাইরের খবর। চীনকে ঠেকাতে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফের নিয়ন্ত্রণে নিতে মরিয়া যুক্তরাষ্ট্র। চীনের কাছাকাছি হওয়ায় কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ দাবি করে বিমান ঘাঁটিটি ফিরে পেতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের দাবি মানতে নারাজ তালেবান সরকার। এদিকে আফগানিস্তানে মার্কিন হস্তক্ষেপ মানবে না বেইজিং। 2021 সালে তালেবান সরকার ক্ষমতা নেয়ার পর আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হয় মার্কিন সেনা। মাত্র কয়েকদিনে নিজেদের তল্পিতল্পা গুটিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান তারা। এ সময় কাবুলের দক্ষিণে অবস্থিত কৌশলগত বাগরাম ঘাঁটিও ছাড়তে হয় তাদের। 2রা জুলাই বৈদ্যুতিক সংযোগ কেটে গোপনে ঘাঁটিটি খালি করে। সবশেষ ওই বছর 30 আগস্ট মার্কিন সেনাদের শেষ দল কাবুল ছেড়ে যায়। আনুষ্ঠানিকভাবে এটিকে প্রত্যাহার বলা হলেও আফগানদের চোখে সেটি ছিল পালানো। কয়েক বছর পার হওয়ার পর আবারও সেই বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মার্চ থেকেই বাগরাম ঘাঁটি ফিরে পেতে তোড়জোড় শুরু করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বিমান ঘাঁটিটি পুনরায় ফিরে পেতে চেষ্টা চলছে বলে নিজেই জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন থেকে কাছাকাছি হওয়ায় কৌশলগত কারণে অনেক গুরুত্বপূর্ণ দাবি করে কোনো বিনিময় ছাড়াই তালেবানের কাছে যুক্তরাষ্ট্র এই ঘাঁটি ছেড়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। যদিও ওয়াশিংটনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার, যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তারা। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মার্কিন সেনাদের আফগানিস্তানে প্রবেশের বিষয় ছাড়া ট্রাম্প প্রশাসনের সঙ্গে অন্য যে কোনো বিষয়ে কাবুল আলোচনায় বসতে প্রস্তুত। ট্রাম্পের এই পরিকল্পনাকে ভালোভাবে নিচ্ছে না চীনও। আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে শ্রদ্ধা জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, আফগানিস্তানের ভবিষ্যৎ ও নিয়তি নির্ধারণের অধিকার শুধু আফগান জনগণের হাতেই থাকা উচিত। নাদিম মারজান, সময় সংবাদ। হচ্ছে টাইগারদের এশিয়া কাপ সুপার 4-এর মিশন। সপ্তাহখানেকের কম সময়ের ব্যবধানে আবারও প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচের আগের দিন আইসিসি একাডেমিতে অনুশীলন করেছে বাংলাদেশ। অন্যদিকে অনুশীলন না করলেও সাম্প্রতিক সময়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা। দুবাই থেকে সাব্বির মিথুনের ম্যাচ প্রিভিউ।
ফুরফুরে মেজাজে টিম বাংলাদেশ। একদিন আগেও যে টুর্নামেন্টে অনিশ্চিত ছিল ভবিষ্যৎ, সেখানে এখন নতুন জীবন পেল লিটন কুমার দাসের দল। তবে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ম্যাচের অভিজ্ঞতাটা ভয়ঙ্কর। কোনো বিভাগেই দাঁড়াতে পারেনি টিম বাংলাদেশ। অল্প কদিনের ব্যবধানে ঘুরে দাঁড়ানো সম্ভব তো। শন টেইট অবশ্য আত্মবিশ্বাসী। এটা নতুন একটা দিন। এই ধরনের টুর্নামেন্টের সৌন্দর্য হচ্ছে দ্রুতই ম্যাচ খেলতে হয়। দ্রুতই ম্যাচ খেলার ফলে অতীত ভুলে যাওয়ার এটা ভালো সুযোগ। যতটা সম্ভব পরের ম্যাচে মনোযোগ দেওয়ার সুযোগ থাকে। শ্রীলঙ্কার বিপক্ষে খরুচে ছিলেন মোস্তাফিজ। কাটার মাস্টারকে নিয়ে অবশ্য চিন্তা নেই পেস বোলিং কোচের। তাকে অত বেশি শেখানোর কিছু নেই, সে অভিজ্ঞ। ওর সাথে কাজ করাটা উপভোগ করি। ও একজন ভালো নেতাও। শেষ 3 মাসে এই নিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা। 4 দেখায় দুই দলের জয় সংখ্যা সমানে সমান। একে অন্যের শক্তিমত্তা জানে দুর্বলতাও। সেটাই কাজে লাগাতে চাচ্ছেন দলটার ব্যাটিং কোচ। আমরা বাংলাদেশের সঙ্গে গত 3-4 মাসে 4-5টা ম্যাচ খেলেছি। আমরা তাদের শক্তি ও দুর্বলতা জানি। আমি নিশ্চিত আমাদের ছেলেরা ভালো লড়াই করবে। তারা খুব ভালো দল। আশা করছি আমাদের ছেলেরা তাদের বিপক্ষে পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারবে। তবে এই ম্যাচে অনিশ্চিত ভেলা লাগে। বাবার মৃত্যুতে দেশে ফিরে গিয়েছেন 22 বছরের স্পিনার। বাংলাদেশ ম্যাচে তাকে পাবার সম্ভাবনা কম, যদিও গ্রুপ পর্বে তাকে ছাড়াই খেলেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ দলের জন্য সে ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। সুপার 4-এ এই পরীক্ষাটাই আপাতত সহজ বলা চলে টাইগারদের জন্য। বিশেষ করে বোলিং ইউনিটটা নিয়ে ভালো কিছু করতে না পারলে লঙ্কানদের লম্বা ব্যাটিং অর্ডার ভোগাবে নিঃসন্দেহে। কয়েক ঘন্টার ব্যবধানে বন্ধু এখন শত্রু। শ্রীলঙ্কার জয়ের জন্য সবাই বুক বাঁধার পরে এখন সেই শ্রীলঙ্কাই বাংলাদেশ দলের প্রতিপক্ষ। সুপার 4-এ এই ম্যাচে দারুণ কিছু করে দেখাতে পারলে বাংলাদেশ দলের জন্য ফাইনালের সমীকরণটাও অনেকটাই সহজ হয়ে যাবে। তবে তা করতে পারবে কিনা বা তা করতে হলে বাংলাদেশ দলকে যে আমূল পরিবর্তন আনতে হবে সেটা আসলে বলাই বাহুল্য। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। বিএনপিকে জড়িয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ। জবরদস্তিমূলক কোনো দাবি মেনে না নেওয়ার হুঁশিয়ারি নেতাদের। নৈরাজ্য হলে সাংবিধানিক শূন্যতা তৈরির শঙ্কা। ভোটের সময় ঘনিয়ে আসায় জমজমাট রাকসু নির্বাচনের প্রচার। 24 দফা ইশতেহার শিবিরের। পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবিতে বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীদের অনশন। এই ছিল দুপুরের সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ তামিম। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।